জমিদার বাবু তাড়াতাড়ি চলুন জমিদার বাবু, আপনার বন্ধু মদন দাকে সাপে কেটেছে, তাড়াতাড়ি চলুন। মদন দা ধান কাটতে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে একটা সাপ জঙ্গলের মধ্যে থেকে এসে মদন দাকে কামড়ে নিয়েছে। মদন দার শরীর পুরো নীল হয়ে গেছে, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এমন কথা শুনে জমিদার বাবু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে মদন বাবুর কাছে ছুটে যায়। জমিদার বাবু এবং মদন বাবু দুজনে একে অপরের অন্তরঙ্গ বন্ধু ছিল। তাদের মধ্যে পারিবারিক এবং আর্থিক পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্বে কখনো কোনো রকমের প্রভাব পড়েনি। একদিকে রামচাঁদ বাবু যেখানে গ্রামের জমিদার, অন্যদিকে মদন বাবু ছিল একজন চাষি। বন্ধুকে সাপ কামড়েছে শুনে জমিদার বাবু তাড়াতাড়ি করে মদন বাবুর কাছে তখনই ছুটে যায়। ততক্ষণে মদন বাবু মাটিতে লুটিয়ে পড়ে কষ্ট পেতে থাকে। মদন, তোর কিচ্ছু হবে না, আমি এখনই তোকে হসপিটালে নিয়ে যাব। তোর কিচ্ছু হবে না, আমি আছি তো, চল হসপিটালে চল। কিন্তু হসপিটালে যাওয়ার মতো অবস্থা মদন বাবুর থাকে না। তাই মদন বাবু খুবই কষ্ট করে জমিদার বাবুকে কয়েকটা কথা বলে তখনই মৃত্যুবরণ করে। বাবার মৃত্যুর খবর পেয়ে মদন বাবুর দুই ছেলে এবং একমাত্র মেয়ে সেখানে ছুটে আসে। বাবার এরকম আকস্মিক মৃত্যু পিয়ালি কিছুতেই মেনে নিতে পারে না, কারণ পিয়ালিকে মদন বাবু খুবই ভালোবাসতো। আর মদন বাবুর দুই ছেলে রাজেশ এবং রাকেশ দুজনেই খুবই অলস প্রকৃতি ছিল, তারা কোনো রকমের কাজকর্ম করতো না। সেই সাথে বাবার মৃত্যু তাদের উপর সেরকম ভাবে কোনো প্রভাবও ফেলতে পারে না, কারণ তারা ভাবে এখন বাবা নেই, তাই শাসন বারণ করার মতো কেউ নেই। তাই রাজেশ এবং রাকেশ দুই ভাই কোনো রকম বাধা নিষেধ ছাড়াই নিজেদের মতো করে জীবন কাটাতে শুরু করে। এমনকি তারা তাদের বোন পিয়ালির দিকেও কোনো রকমের খেয়াল রাখে না। এরই মধ্যে একদিন জমিদার বাবু রাকেশ এবং রাজেশ দুই ভাইকে নিজের কাছে ডাকে। তোমাদের সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল। আসলে তোমাদের বাবাকে যেই সাপ কামড়েছিল, সেই সাপটা একটা ইচ্ছাধারী নাগিন ছিল। তোমার বাবা মারা যাওয়ার সময় সেই ইচ্ছাধারী নাগিন তোমাদের বোন পিয়ালিকে আশীর্বাদ দিয়েছে। পিয়ালির বয়স যখন 21 বছর হবে, তখন পিয়ালি সেই আশীর্বাদ পাবে। 21 বছর বয়স সম্পূর্ণ হলে পিয়ালি যে জিনিসকে স্পর্শ করবে, সেই জিনিসই সোনার জিনিসে রূপান্তরিত হবে। জমিদার বাবুর মুখে এমন কথা শুনে রাজেশ এবং রাকেশ দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সাথে তারা প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়। আর তারা দুই ভাই মিলে তখনই বাড়িতে ফিরে যায় আর নিজেদের বোনের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। বোন, তুই একদম মন খারাপ করবি না কিন্তু। বাবা নেই তাতে কি হয়েছে, আমি আছি তো। আমি তোর বড় দাদা, এখন তোর সমস্ত দায়িত্ব আমার। তোর যা কিছু লাগবে তুই আমার কাছে চাইবি, বুঝেছিস? তুই বড় দাদা বলে বোনের সব দায়িত্ব যে তোর তা কিন্তু নয়। আমি ছোট দাদা হয়ে আমারও তো বোনের দায়িত্ব নিতে হবে। তুই কি পিয়ালিকে একা ভালোবাসিস? আমি আমার বোনকে খুব ভালোবাসি। শোন পিয়ালি, তোর যখন যা লাগবে তুই আমার কাছে চাইবি, আমি তোকে সব কিনে দেবো। নিজের দাদাদের হঠাৎ করে এরকম পরিবর্তন দেখে পিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয়। তোদের দুজনের হঠাৎ করে কি হলো দাদা? তোরা হঠাৎ এত পরিবর্তন হয়ে গেলি কিভাবে? বাবা বেঁচে থাকতে তোরা তো কখনোই বাবার কোনো কথা শুনিসনি। আর তাছাড়া তোরা যে আমার সব ইচ্ছা পূরণ করবি বলছিস, তোরা তো ঠিক মতো কাজকর্ম কিছুই করিস না। টাকা কোথায় পাবি তোরা? এখন তো সংসার চালানোর মতো টাকাও আমাদের কাছে নেই। বাবা বেঁচে থাকতে আমরা কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন বাবা বেঁচে নেই বলে আমরা বুঝতে পারছি। আমরা এতদিন পর্যন্ত অনেক ভুল করেছি। বাবার কথা অনেক আগেই শোনা উচিত ছিল, কিন্তু তুই চিন্তা করিস না, আমরা কাল থেকে দুই ভাই মন দিয়ে কাজ করব। আর তোর যখন যেটা লাগবে আমরা তাই এনে দেবো। হ্যাঁ বোন, আমরা তোকে সুখে রাখবো, দেখবি তোর কোনো কষ্ট হবে না। পরের দিন থেকে রাকেশ এবং রাজেশ দুই ভাই মন দিয়ে চাষের কাজ করতে শুরু করে। তারা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে, যাতে করে তারা অনেক টাকা উপার্জন করতে পারে আর নিজেদের বোনকে ভালো রাখতে পারে। তাই এখন পিয়ালির কোনো কিছুই অভাব থাকে না। খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছুই ঠিকঠাক ভাবে চলতে থাকে। কিন্তু সংসারের কাজকর্ম করতে পিয়ালির খুবই অসুবিধা হয়। তুই চিন্তা করিস না বোন, আমরা দুই ভাই বিয়ে করে তোর জন্য বৌদি নিয়ে আসবো। তোর দুই বৌদি বাড়িতে চলে এলে তোকে সংসারের কোনো কাজকর্ম করতে হবে না, তখন ওরাই সবকিছু করবে। আমরা বরং জমিদার বাবুকে ভালো মেয়ে দেখতে বলি, যারা এসে তোর ভালো মতো খেয়াল রাখতে পারবে। এই বলে রাজেশ এবং রাকেশ দুজনেই জমিদার বাবুর কাছে চলে যায় আর তাদের দুই ভাইয়ের জন্য ভালো মেয়ে দেখতে বলে। রাকেশ এবং রাজেশের মধ্যে এমন পরিবর্তন দেখে জমিদার বাবু মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে। আর সেই দিনটার কথা সে মনে করতে থাকে, যেদিন তার বন্ধু মদনকে সাপে কামড়েছিল। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি আর বাঁচবো না রে। তবে মরতে মরতে আমি তোকে একটা দায়িত্ব দিতে চাই। তুই তো ভালো করেই জানিস আমার দুই ছেলে কতটা অলস, ওরা কোনো কাজকর্ম কিছুই করতে চায় না। আমি না থাকলে আমার মেয়েটা না খেতে পেয়ে মরে যাবে, তাই তোকে আমার ছেলেদেরকে একটা মিথ্যা কথা বলতে হবে। কি মিথ্যা কথা বল না, তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো তোর মেয়েকে দেখার জন্য। তোর ছেলেদেরকে আমি সব বুঝিয়ে বলবো, ওরা ঠিকই নিজেদের বোনের দায়িত্ব নেবে। না, ওরা এত সহজে বোঝার পাত্র নয়। ওরা যেমন, ওদেরকে সেরকম ভাবে বোঝাতে হবে। তুই বলবি পিয়ালি ইচ্ছাধারী নাগিনের আশীর্বাদ পেয়েছে। তুই বলবি যে পিয়ালি 21 বছর বয়স হয়ে গেলে ও যা যা স্পর্শ করবে সবকিছুই সোনা হয়ে যাবে। আমি জানি এরকম বললে ওরা লোভে পড়ে আমার মেয়ের ভালো মতো দেখাশোনা করবে। আর তারপর তুই তো আছিস। রাকেশের কথা শুনে জমিদার বাবু আবার অতীতের সেই দিনটা থেকে বর্তমানে ফিরে আসে।
হ্যাঁ, তোরা চিন্তা করিস না, তোদের দুই ভাইয়ের জন্য আমি সুপাত্রীর সন্ধান করব। তবে খেয়াল রাখিস তোদের বউরা বাড়িতে এসে যেন পিয়ালির ভালো মতো খেয়াল রাখে। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আমরা দুই ভাই আমাদের একমাত্র বোনের খুব ভালো মতোই খেয়াল রাখছি, আর তাই জন্য তো আমরা তাড়াতাড়ি বিয়ে করবো ভেবেছি, যাতে পিয়ালিকে বাড়ির কোনো কাজকর্ম করতে না হয়। এই শুনে জমিদার বাবু খুবই খুশি হয়। কয়েকদিনের মধ্যেই জমিদার বাবু রাকেশ এবং রাজেশ দুই ভাইয়ের জন্য সুপাত্রীর সন্ধান করে। রাজেশ এবং রাকেশ এক সপ্তাহের মধ্যেই গুনগুন এবং সোহিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু গুনগুন এবং সোহিনী শ্বশুর বাড়িতে আসার পর নিজেদের ননদ পিয়ালিকে সহ্য করতে পারে না, এমনকি তারা বাড়ির কোনো কাজও করতে চায় না। তাই তারা দুই বউ তাদের ননদকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে। একদিন পিয়ালিকে বাড়ির কাজ করতে দেখে রাজেশ এবং রাকেশ দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তারা তাদের স্ত্রীদেরকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, আরে তোমাদেরকে বললাম না আমাদের বোনকে বাড়ির কোনো কাজ করতে দেবে না, তোমরা সব কাজ করবে, আমাদের বোন কোনো কাজ করবে না। কেন, ও কি মহারানী নাকি যে ও বসে বসে খাবে? বাবা মা মারা গেছে আর ওকে আমাদের ঘাড়ে ছেড়ে রেখে গেছে, আমরা পারবো না ওর দেখাশোনা করতে। বোনের প্রতি তোমার ভালোবাসা একেবারে উতলে উঠছে। আমাদেরকে চাকর বানিয়ে নিয়ে এসেছো নাকি বাড়িতে? আমরা কি তোমার বোনের চাকর যে দিনরাত তোমার বোনের দেখাশোনা করব? আরে তোমরা জানো না আমাদের বোন হলো সোনার ডিম পাড়া হাঁস। শুধু ডিম পাড়া হাঁস নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। আমাদের বোনের ওপর ইচ্ছাধারী নাগিনের আশীর্বাদ আছে। 21 বছর বয়সের পরও যা কিছু স্পর্শ করবে সবকিছুই সোনা হয়ে যাবে। সেই জন্যই তো বলছি পিয়ালিকে খুব সামলে রাখতে। 21 বছর বয়স হলেই আমরা অনেক বড় লোক হয়ে যাব। রাজেশের মুখে এমন কথা শুনি গুনগুন এবং সোহিনী দুজনেই প্রচন্ড পরিমাণে লোভী হয়ে ওঠে। তারা দুজনেই তাড়াতাড়ি করে পিয়ালির কাছে ছুটে যায়। পিয়ালি, তোমাকে কোনো কাজ করতে হবে না, দাও আমাকে দাও। আজকে থেকে তুমি কোনো কাজ করবে না, তুমি শুধু পড়াশোনা করবে, কেমন? যা কাজ করার আমি করব। আর হ্যাঁ সোহিনী, তোর তো আমার ননদের দায়িত্ব নিতে খুব কষ্ট হচ্ছে তাই না? আজ থেকে আর পিয়ালির দায়িত্ব তোকে নিতে হবে না। পিয়ালি আমাদের কাছেই থাকবে, আমাদের কাছেই খাবে। ওহো, তুমি তো খুব চালাক। পিয়ালি আমাদের একমাত্র ননদ, ও শুধু তোমার কাছে থাকবে কেন? আমার কাছেও থাকবে। আমি কি পিয়ালির দায়িত্ব নিতে পারবো না? নাকি তুমি আমার থেকে বেশি ভালো দেখাশোনা করতে পারবে পিয়ালির? দুই বৌদিকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে পিয়ালির খুবই ভালো লাগে। সে নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করতে থাকে। পিয়ালি ভাবে সে ভাগ্য করে এরকম দাদা এবং বৌদি পেয়েছে। আরে তোমরা এরকম ঝগড়া করো না, এক কাজ করো না তোমরা, আমি দুই সপ্তাহ করে তোমাদের কাছে থাকবো। এবার তোমরা খুশি তো? তোমরা তো আমাকে নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছো বৌদি। এভাবেই দেখতে দেখতে 4 বছর কেটে যায়। এরই মধ্যে পিয়ালির কলেজের পড়াশোনা শেষ হয়ে যায় আর তার 20 বছর সম্পন্ন হয়ে 21 বছর বয়স হয়ে যায়। এর ফলে রাকেশ, রাজেশ এবং তাদের স্ত্রীরা প্রত্যেকেই প্রচন্ড বেশি খুশি হয়। তারা এই দিনটার জন্যই এতদিন পর্যন্ত অপেক্ষা করে এসেছে। কিন্তু আজকে তারা আবার দুই বউ নিজেদের মধ্যে ঝামেলা করা শুরু করে দেয়। এই সোহিনী, অনেক হয়েছে, এবার থেকে পিয়ালি পুরোপুরি ভাবে আমার কাছেই থাকবে। তোদেরকে আর পিয়ালির কোনো দায়িত্ব নিতে হবে না, তুই ঠিক মতো ওর দেখাশোনা করতেই পারছিস না। শয়তান মেয়ে, যেই না পিয়ালির 21 বছর হয়েছে সেই পিয়ালিকে নিজেদের কাছে টেনে নেওয়ার ধান্দা। তোমরা কি একাই বড়লোক হবে নাকি? হ্যাঁ, পিয়ালির উপর আমাদেরও সমান অধিকার আছে, আমরাও বড়লোক হতে চাই তোমাদের মতো। পিয়ালি তার দুই বৌদির কোনো কথা বুঝতে পারে না। অন্যদিকে গুনগুন এবং সোহিনী ঝগড়া করতে করতে একে অপরের সঙ্গে মারপিট করা শুরু করে দেয়। এই দেখে পিয়ালি তার দুই বৌদির মাঝে মধ্যস্থতা করার চেষ্টা করে। সে ছুটে গিয়ে তার বৌদিদের হাত ধরে টানাটানি করতে থাকে। তোমরা এরকম ভাবে ঝগড়া করো না। বড় বৌদি, তুমি এদিকে এসো তো, আমার কথাটা শোনো। এরকম ভাবে কেউ মারপিট করে কখনো? কি হয়েছে তোমাদের বলো তো? আমি তোমাদের কোনো কথাই তো বুঝতে পারছি না। পিয়ালি, তুমি আমার হাত ছেড়ে দাও, তুমি আমার হাত ধরবে না, না হলে আমি সোনা হয়ে যাব। ছেড়ে দাও আমাকে, আমাকে স্পর্শ করবে না, না হলে কিন্তু আমি সোনার মানুষ হয়ে যাব। কি বলছো এসব তোমরা? সোনার মানুষ হয়ে যাবে মানে? আমি কি জাদু করতে জানি নাকি যে আমি তোমাদেরকে স্পর্শ করলে তোমরা সোনা হয়ে যাবে? কি সব ভুলভাল কথা বলছো? তুই বুঝবি না বোন, এক কাজ করতো, এই নে এই গ্লাসটা ধরতো দেখি, এই গ্লাসটা হাতে নে, দেখবি এখন এই গ্লাসটা সোনার গ্লাস হয়ে যাবে। এই বলে রাজেশ জোর করে পিয়ালির হাতে গ্লাসটা ধরিয়ে দেয়, কিন্তু সেই গ্লাস একই রকমের থেকে যায়। আর এই দেখে প্রত্যেকেই ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, এই গ্লাসটা সোনায় পরিণত হলো না কেন? আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে বড় কোনো জিনিস ধরতে হবে। এক কাজ করতে বোন, তুই ওই বালতিটা ধরতো দেখি। আরে কি হলো, তাড়াতাড়ি বালতিটা ধর। এভাবে একে একে তারা প্রত্যেকেই পিয়ালির হাতে নানা রকমের জিনিস ধরাতে থাকে, কিন্তু কোনো জিনিসই পরিবর্তিত হয় না। এই দেখে তারা বুঝতে পারে জমিদার বাবু তাদেরকে মিথ্যা কথা বলেছে, আর তারা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তার মানে আমাদেরকে ঠকানো হয়েছে? এগুলো সব আমাদের বাবার ফন্দি। আমি এখন বুঝতে পারছি, বেকার বেকার পিয়ালির পেছনে এত টাকা নষ্ট করলাম। না, অনেক হয়েছে, আমি আর পিয়ালির দায়িত্ব নিতে পারবো না। তোরা পিয়ালির দায়িত্ব নিবি বলেছিলিস তো, আজকে থেকে পিয়ালি তোদের কাছেই থাকবে।
না একদমই না, আমরা পিয়ালিকে আমাদের সাথে রাখতে পারবো না। পিয়ালি তুই বরং এই বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। দাদা তোরা দয়া করে আমাকে ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিস না, তোরা ছাড়া আমার আর কে আছে? আমাকে তোরা তাড়িয়ে দিলে আমি কার কাছে যাব? আমাকে কে দেখবে? পিয়ালির কথা তার দাদা বৌদি কেউ শোনে না। সবাই ঘাড় ধাক্কা দিয়ে পিয়ালিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পিয়ালি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে জমিদার বাবু গাড়ি নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাঁদিস না রে মা, আমি জানতাম আজকে তোর সাথে এরকম কিছুই হবে, তাই আগে থেকেই তোর জন্য আমি এখানে অপেক্ষা করছি। তোর বাবাও জানতো তোর সঙ্গে এরকমই হবে, তাই বুদ্ধি করে 21 বছর বয়স পর্যন্ত তুই যাতে ভালো থাকতে পারিস সেই ব্যবস্থা করে দিয়ে গেছে। কিন্তু এখন থেকে তোর সমস্ত দায়িত্ব আমার, কারণ আজ থেকে তুই আমার বাড়ির বৌমা। তুই যখন ছোট ছিলিস তখনই তোর বাবা আর আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিয়েছিলাম, কিন্তু তোর বিয়ের বয়স হয়নি বলে এতদিন আমি কিছু করতে পারিনি। চল মা, আমার সঙ্গে চল। এই শুনে পিয়ালি প্রচন্ড পরিমাণে খুশি হয়। জমিদার বাবু তখনই পিয়ালিকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। পিয়ালি সেখানে গিয়ে দেখে জমিদার বাবুর বাড়ি একেবারে বিয়ের সাজে সেজে উঠেছে, আর জমিদার বাবুর একমাত্র ছেলে শুভঙ্কর বর সেজে পিয়ালির জন্য অপেক্ষা করছে। পিয়ালিকে সবাই মিলে সুন্দর করে বউ সাজিয়ে দেয়, আর সেদিনই জমিদার বাবু ছেলের সঙ্গে পিয়ালির শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর পিয়ালি তার বড়লোক শ্বশুর বাড়িতে খুবই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। পিয়ালিকে তার পরিবারের সকলেই খুবই ভালোবাসা দেয়। অন্যদিকে পিয়ালিকে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে দেখে তার দাদা এবং বৌদি মনে মনে শুধুই হিংসা করতে থাকে। নূপুরের বাবা পেশায় একজন ফুচকা ব্যবসায়ী ছিল, কিন্তু হঠাৎ করে নূপুরের বাবা অসুস্থ হয়ে পড়ায় নূপুর এখন নিজেই তার বাবার হয়ে ফুচকা বিক্রি করা শুরু করে। নূপুর খুবই সুস্বাদু ফুচকা বানাতে পারায় প্রত্যেকদিন ফুচকা বিক্রি করে সে হাজার হাজার টাকা উপার্জন করতে সক্ষম হয়। তাই খুবই হেসে খেলে তাদের সংসার চলে যায়। একদিন যখন নূপুর ফুচকা বিক্রি করতে যায়, তখন নিখিলেশ নামে এক যুবক ছেলে নূপুরের কাছে ফুচকা খেতে আসে। নিখিলেশ সবেমাত্র অফিস থেকে বেরিয়েছে, তখন অফিস থেকে বেরিয়ে তার খিদে পেয়ে যাওয়ায় সে ফুচকা খাবে বলে ঠিক করে। এই যে এখানে ফুচকা দেবেন তো, আর ভালো করে টক জলটা মাখান, আর বেশি করে আলুও দেবেন, তাড়াতাড়ি করুন। আসলে নূপুর তখন টাকা গুনতে ব্যস্ত ছিল। ফুচকা বিক্রি করে অত টাকা ইনকাম করতে দেখে নিখিলেশ খুবই অবাক হয়। নূপুরকে এভাবে টাকা গুনতে দেখে নিখিল নূপুরের মুখের দিকে তাকায়। নূপুরের দিকে তাকিয়ে নিখিলেশ খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কারণ নূপুর দেখতে খুবই সুন্দরী ছিল, আর নূপুরের পোশাক আশাক দেখে বোঝা যায় সে এখনো অবিবাহিত। নূপুরের কাছ থেকে সুস্বাদু ফুচকা খেতে খেতে নিখিলেশ তাকে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। এরকম সুন্দরী বড়লোক ফুচকাওয়ালিকে বিয়ে করলে আমার লাইফটা তো একেবারে সেট হয়ে যাবে। ফুচকা বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করছে, আজকাল কেউ চাকরি করেও বোধহয় এত টাকা ইনকাম করতে পারবে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ম্যাডাম বলছি, আপনার ফুচকাগুলো খুব সুন্দর, আপনি যেরকম সুন্দর ঠিক সেরকমই। নিখিলেশের কথা শুনে নূপুর লজ্জা পেয়ে যায়। সেই দিনের পর থেকে নিখিলেশ প্রত্যেকদিনই নূপুরের কাছে ফুচকা খেতে আসে। ধীরে ধীরে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়, এমনকি নিখিলেশ এখন বিনা টাকায় নূপুরের কাছ থেকে ফুচকা খায়। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন মনে সাহস নিয়ে নিখিলেশ নূপুরকে বিয়ের প্রস্তাব দেয়। নূপুর, আসলে তোমাকে আমার খুব পছন্দ, আর আমি তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আমি তোমাকে খুব সুখে রাখবো। আমার বাড়িতে আর কেউ নেই, শুধুমাত্র আমি আর তুমি দুজন মিলে সংসার করব। তাই তুমি কি আমাকে বিয়ে করবে? এই শুনে নূপুর খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, যাক, উপরওয়ালা এতদিনে আমার দিকে মুখ ফিরে তাকালো। নিখিলেশ তো বেশ ভালোই চাকরি করে, বিয়ের পরে আমাকে তাহলে আর শুধু শুধু ফুচকা বিক্রি করতে হবে না। বিয়ের পরে ফুচকা বিক্রি না করেও আমি আমার বাবা মাকে দেখতে পারবো। এমনই ভাবনা চিন্তা করে নূপুর নিখিলেশকে বিয়ে করার জন্য রাজি হয়। নিখিলেশ যেহেতু প্রাইভেট সেক্টরে ভালো চাকরি করে, তাই নূপুরের বাবা মাও তাদের বিয়েতে কোনো আপত্তি করে না। কিছুদিনের মধ্যেই নূপুর নিখিলেশকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। কিছুদিন ধরে বেশ হাসি খুশি নূপুর জীবন কাটায়। একদিন নিখিলেশ নূপুরকে বলে, নূপুর, আমাদের বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, তুমি তাহলে আবারও ফুচকা বিক্রি করা শুরু করো। বেকার বেকার ব্যবসা বন্ধ রেখে কোনো তো লাভ নেই, আর ফুচকা বিক্রি করে প্রত্যেকদিন তো তোমার বেশ ভালো টাকা ইনকাম হয়। তুমি বরং আজ থেকেই ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়ো। নিখিলেশের কথা শুনে নূপুর খুবই অবাক হয়। মানে, তুমি কি বলতে চাইছো নিখিলেশ? আমি তো ভেবেছিলাম বিয়ের পর আমি ফুচকার ব্যবসা করে ছেড়ে দেব। তুমি তো এত ভালো চাকরি করো, তারপরও তো আমার ফুচকা বিক্রি করার কোনো প্রয়োজনই নেই। এমনকি আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি নিজেই আমাকে ফুচকা বিক্রি করতে বারণ করবে। কেন? তোমার এত ভালো ব্যবসা, আমি তোমাকে কখনোই বন্ধ করতে বলবো না। আর আমার কি মাথা খারাপ নাকি? বেকার বেকার বাড়িতে বসে না থেকে প্রত্যেকদিন তুমি যদি 2000-1000 টাকা ইনকাম করতে পারো, তাহলে কত ভালো হবে বলো তো। আর তাছাড়া তোমার মা বাবাকেও তো তোমাকে দেখতে হবে। আমি চাকরি করি সেটা দেখে তো কোনো লাভ নেই। চাকরি আজ আছে, কার নাও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আমার ফুচকার ব্যবসা নিয়ে কোনো অসুবিধা নেই, তাহলে আমিও এতে কোনো আপত্তি করব না।
আমি তাহলে আজকে থেকে আবার ফুচকা বিক্রি করা শুরু করব। এই বলে নূপুর সেদিন বিকালবেলা থেকে আবার ফুচকা বিক্রি করতে চলে যায়। ফুচকা বিক্রি করে নূপুর বাড়িতে এলে নিখিলেশ বলে, নূপুর, আজকে ফুচকা বিক্রি করে তোমার যা টাকা ইনকাম হয়েছে আমাকে দাও তো। আসলে আমার তো মাহিনা পেতে এখন অনেকদিন সময় আছে, আর কিছুদিন আগেই বিয়ে টিয়ে করে আমার হাতও একেবারে ফাঁকা। আমার কিছু টাকা লাগবে, দাও দাও। ঠিক আছে, এই নাও। আজকে 1,500 টাকা ইনকাম হয়েছে। আসলে অনেকদিন দোকান বন্ধ ছিল তো সেই জন্য। আচ্ছা নিখিলেশ, তুমি অফিসে যাচ্ছ না কেন? বিয়ের পর থেকে তো অনেকদিনই হয়ে গেল, তোমাকেও তো আমি অফিসে যেতে দেখছি না। না না, আসলে আমি আমার বিয়ের জন্য কিছুদিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম। আমার কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার সময় হলে আমি নিশ্চয়ই কাজে যাব। এই বলে নিখিলেশ নূপুরের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। সেই টাকা নিয়ে নিখিলেশ তার বন্ধুদের সঙ্গে মজা করে। আসলে নিখিলেশ ভীষণই অলস প্রকৃতির ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল কোনো রকমের কষ্ট না করেই, কোনো কাজকর্ম না করেই টাকা উপার্জন করার, যাতে করে সেই টাকা নিয়ে সে তার জীবনটা মজা করে কাটাতে পারে। আর এতদিনে নিখিলেশের স্বপ্ন পূরণ হয়। সে নূপুরকে বিয়ে করে শুধুমাত্র এই কারণেই, যাতে নূপুরের ফুচকা ব্যবসা থেকে সে টাকা নিয়ে মজা করে দিন কাটাতে পারে। এমনই ভাবনা চিন্তা করে নিখিলেশ কিছুদিনের মধ্যে তার অফিসের চাকরিটাও ছেড়ে দেয়। নিখিলেশের এমন স্বভাব আচরণ দেখে নূপুর খুবই দুশ্চিন্তায় পড়ে। একদিন সে তার বাবা মায়ের কাছে আসে এবং সব কথা তাদেরকে জানায়। জামাই বাবা যে এরকম বেরোবে তা তো আমার ধারণার বাইরে। আমি তো ভেবেছিলাম নিখিলেশ খুবই ভালো ছেলে, বিয়ের পরে তুই খুবই সুখে থাকবি, কিন্তু এটা তো পুরো উল্টো হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমাদের তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে 2টো গরু মেয়ে জামাইকে দিয়ে দিই। জামাই যখন বাইরে বেরিয়ে কাজকর্ম করতে চাইছি না, তখন তো বাড়িতে বসেই কিছু একটা করতে পারে। গরুর দুধ বিক্রি করে কিন্তু এখন ভালো টাকা লাভ করা যায়। নূপুর, তুই বরং তাই কর। তোর বাবা গরু দুটো তোর বাড়িতে দিয়ে আসবে। হ্যাঁ মা, এটাই বোধহয় ভালো হবে। আর নিখিলেশ যখন একবার চাকরিটা ছেড়েই দিয়েছে, আমার মনে হয় না ও চেষ্টা করেও চাকরিটা ফিরে পাবে। দেখি, ও যদি দুধ বিক্রি করার ব্যবসাটা করতে চায় তাহলে তো ভালোই হবে। আমার ব্যবসাটাও আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। এভাবে নূপুর তার বাবা মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিনই হরিপদ বাবু 2টো বড় বড় গরু মেয়ে জামাইয়ের বাড়িতে দিয়ে আসে। নিখিলেশ, তুমি তো চাকরিটা ছেড়েই দিয়েছো। এখন তুমি চাইলেও কোনো চাকরি জোগাড় করতে পারবে বলে আমার মনে হয় না। তোমার যেহেতু চাকরি বাকরি করতে ভালো লাগে না, তাই তুমি বাড়িতে বসেই এবার গরুর দুধের ব্যবসা করো। নূপুরের কথা শুনে নিখিল প্রচন্ড রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিখিলেশকে বলছো দুধের ব্যবসা করতে? আমার সময় কি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আমাকে গরুর দুধ বিক্রি করতে হবে? আমি কিছু দিয়ে সব কাজ করতে পারবো না। আমি যতদিন না ভালো কাজ পাচ্ছি ততদিন আমি কোনো কাজ করবো না। এই বলে নিখিলেশ নূপুরকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। নূপুর কি করবে কিছুই বুঝতে পারে না। নিরুপায় হয়ে তাকে প্রত্যেক দিনই ফুচকা বিক্রি করতে যেতে হয়। ফুচকা বিক্রি করে নূপুর যা টাকা ইনকাম করে তার বেশিরভাগটাই নিখিলেশ জোর করে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন নূপুর খুবই বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে। উফ, এই গরমের মধ্যে ফুচকা বিক্রি করতে আর ইচ্ছা করে না। তুমি তো সারাদিন কিছুই করো না, শুয়ে শুয়ে সময় কাটাচ্ছ। ফুচকা বিক্রি করতে কতটা কষ্ট হয় তুমি কিভাবে জানবে? আচ্ছা, তুমি তো কোনো কাজই করছো না। তুমি তো আমার সঙ্গেও ফুচকার ব্যবসাতে হাত লাগাতে পারো, তাতে করে আমরা তোমাদের ব্যবসাটা আরো বড় করতে পারবো। আমার সাথে থেকে থেকে আমাকে দেখে দেখে তুমিও তাহলে আমার মতোই কুড়ি হয়ে যাচ্ছ। আমার কাছে কিন্তু একটা ভালো আইডিয়া আছে। তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে এখন 5-6 মাস আমাদেরকে কোনো কাজকর্ম করতে হবে না, আর ওই 5-6 মাস বাড়িতে বসে শুয়ে রিল্যাক্স করে হেসে খেলে আমাদের দিন কেটে যাবে। মানে, তোমার কথা আমি বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? আরে, আমি বলতে চাইছি আমাদের কাছে তো 2টো গরু আছে। গরু দুটোকে বেকার বেকার বাড়িতে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। চলো আমরা বরং গরু দুটো বিক্রি করে দিই। গরু বিক্রি করে যা টাকা পাবো মাঝখানে আমরা বাড়িতে বসে বসে খেতে পারবো। নিখিলেশের কথা শুনে নূপুর প্রচন্ড রেগে যায়। তোমার কাছ থেকে এগুলোই আশা করা যায়? তোমার মতো অলস ছেলে আমি কখনো দেখিনি। আমার বাবা মা গরু বিক্রি করে বসে বসে খাওয়ার জন্য দেয়নি, গরু দুটোকে কাজে লাগিয়ে ব্যবসা করতে দিয়েছিল। কিন্তু তুমি তো কোনো কাজেরই নও। তুমি কিন্তু ভুল করেও গরু দুটো বিক্রি করার কথা ভাববে না বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই শুনে নিখিলেশ নূপুরকে আর কোনো কথা বলে না। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন যখন নূপুর ফুচকা বিক্রি করে বাড়িতে আসে, তখন নূপুর দেখে যে নিখিলেশ মজা করে মটন বিরিয়ানি খাচ্ছে। এই দেখে নূপুর প্রচন্ড অবাক হয়। কি গো, তুমি মটন বিরিয়ানি কেনার টাকা কোথায় পেলে? আর এতগুলো বিরিয়ানির প্যাকেট কেন কিনে এনেছো তুমি? বলো, কোথায় পেলে এত টাকা? উফ, বাড়িতে এসে এবার খেটে খেটে শুরু করে দিয়েছো কেন? আমি শুধু আমার একার জন্য বিরিয়ানি কিনে নিয়ে তো আসিনি, আমি তোমার জন্য মটন বিরিয়ানি কিনে এনেছি। নাও, এখন টাকা পয়সার কথা চিন্তা না করে মজা করে মটন বিরিয়ানি খাও। তোমাকে আমি এখন রোজ মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবো, ঠিক আছে? নিখিলেশের এমন কথা শুনে নূপুরের বেশ খটকা লাগে। তাই তাড়াতাড়ি করে নূপুর বাইরে বেরিয়ে দেখে গরু দুটো আছে কিনা।
কিন্তু নূপুর বাইরে বেরিয়ে দেখে যে সত্যি সত্যি তার গরু দুটো সেখানে নেই। নূপুর খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই নিখিলেশ গরু দুটো বিক্রি করে দিয়েছে। নিখিলেশ, তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার বাবা মায়ের দেওয়া গরু দুটো বিক্রি করে দিলে? তুমি তো বড্ড অদ্ভুত মানুষ। তুমি একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? কাকে গরু দুটো বিক্রি করেছো বলো আমাকে, আর গরু বিক্রি করার টাকা আমাকে এখনই ফেরত দাও। আমি গরু দুটোকে ফিরিয়ে নিয়ে আসবো। টাকা? কিসের টাকা? একবার যেই টাকা নিখিলেশের হাতে চলে আসে সেই টাকা নিখিলেশ কখনোই হাতছাড়া করে না। যাও যাও, তুমি আমার যা করার করে নাও। আমি আমাদের গ্রামের জমিদারকে গরু দুটো বিক্রি করেছি। এই শুনে নূপুর তাড়াতাড়ি করে জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে নূপুর দেখে যে জমিদার বাবু গরু দুটোর সাহায্যে একটা বড় সুন্দর গরুর গাড়ি তৈরি করেছে। নূপুর জমিদার বাবুর কাছ থেকে জানতে পারে নিখিলেশ ৮০,০০০ টাকা দিয়ে গরু দুটো বিক্রি করেছে। জমিদার বাবু, আপনি দয়া করে আমার গরু দুটো ফিরিয়ে দিন। আমি আস্তে আস্তে আপনার ৮০,০০০ টাকা ফিরিয়ে দেব। এখন আমার কাছে ২০,০০০ টাকাই আছে। আপনি এটা রাখুন, তারপর আমি ফুচকা বিক্রি করে আপনার টাকা ফিরিয়ে দেব। এত সহজ নয়। ৮০,০০০ টাকা দিয়ে গরু কিনে আরো ৪০,০০০ টাকা খরচ করে আমি এই গরুর গাড়িটা বানিয়েছি। তাহলে টোটাল হচ্ছে ১,২০,০০০ টাকা। আমার হাতে ১,২০,০০০ টাকা ফেলবে, তারপরেই তুমি গরু ফেরত পাবে, তা না হলে নয়। নূপুর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। নিখিলেশের জন্য তার জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। শেষ পর্যন্ত নূপুর তার বাবা মায়ের কাছে যায়। নূপুরের মা নিজের সোনা গহনা বিক্রি করে নূপুরকে ১,০০,০০০ টাকা দেয়। সেই টাকা নিয়ে নূপুর গরু দুটো ছাড়িয়ে নিজের বাপের বাড়িতে নিয়ে আসে। নূপুর ঠিক করে সে আর কখনোই নিখিলেশের কাছে ফিরে যাবে না। বাবা মা, আমি আর কিছুতেই নিখিলেশের কাছে যাব না। নিখিলেশের মতো একজন অলস ভণ্ড মানুষের সঙ্গে সংসার করা কিছুতেই সম্ভব না। আমি তোমাদের সঙ্গেই থাকবো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি এবার আমার ব্যবসাকে অন্যরকম ভাবে শুরু করব। যে করেই হোক আমি আমার জীবনে আরো সফল হয়ে দেখাতে চাই। তুই যাই সিদ্ধান্তই নিস না কেন মা, আমরা সবসময় তোর পাশে আছি। নূপুর ভেবেচিন্তে এক দুর্দান্ত আইডিয়া বের করে। সে আর ঠেলা গাড়ি করে ফুচকা বিক্রি করবে না বলে ঠিক করে। সে গরুর গাড়ি করে ফুচকা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কারণ সেই গরুর গাড়ি নূপুরের ঠেলা গাড়ি থেকে বহু গুণে বড় ছিল। নূপুর সেই ঠেলা গাড়িতে অনেক অনেক ফুচকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গরুর গাড়ি চালিয়ে নূপুর গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করতে থাকে। এরকম অভিনব পদ্ধতিতে ফুচকা বিক্রি করতে দেখে সকলেই প্রচন্ড অবাক হয়। সবাই আকৃষ্ট হয়ে নূপুরের কাছ থেকে সুস্বাদু ফুচকা খেতে চলে আসে। এর ফলে নূপুর আগের তুলনায় আরো অনেক অনেক টাকা উপার্জন করতে শুরু করে। এভাবেই কয়েক মাসের মধ্যেই নূপুর গরুর গাড়িতে ফুচকা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। একদিন খবর পেয়ে নিখিলেশ আবার নূপুরের কাছে ছুটে আসে। নূপুর, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমার সঙ্গে ফিরে চলো নূপুর। আমি নিজেকে পুরোপুরি পাল্টে নেব। আমি আবারও কোনো ভালো কাজ খুঁজবো। আমি আর কিছুতেই করেমি করবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না নূপুর। নূপুর ঠাস করে নিখিলেশকে একটা চড় মেরে বলে, তোমার মতো ভণ্ড লোভী মানুষের কথাই আমি আর কখনো বিশ্বাস করব না। আমি জানি তুমি টাকার লোভে আমার কাছে ফিরে এসেছো। নিশ্চয়ই তোমার হাতে এখন ফাঁকা, তোমার কাছে কোনো টাকা নেই, তাই এখন আমার কথা মনে পড়েছে তোমার। চলে যাও এখান থেকে। আমি আর কখনোই তোমার কাছে ফিরে যাব না। আমি আমার ব্যবসা নিয়ে আর আমার বাবা মাকে নিয়ে সুখে আছি। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। আর এদিকে নিখিলেশ তার ভুলের জন্য শুধুমাত্র অনুশোচনা করতে থাকে।